অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির এই কবিতা দিয়ে শুরু করলাম সৌমিত্র বসুর কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে 15ই জ্যৈষ্ঠ রবিবার 1428, ইংরেজির 30 মে 2021, তিথি বৈশাখ, কৃষ্ণপক্ষ পঞ্চমী, নক্ষত্র উত্তরাষাঢ়া, সূর্যোদয়ের সময় ভোর 4:55 হয়ে 49 সেকেন্ড, সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধে 6:12 হয়ে 13 সেকেন্ড। আজকে জন্মে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ নরগণ, অপরাহ্ন 4:42 গতে দেবগণ। আজ যোগী গুরু দ্বাউলা প্রসাদ তিওয়ারি মহাশয়ের তিরোভাব তিথি, শ্রী শ্যামাদাস গোস্বামী প্রভুর প্রয়াণ তিথি, শ্রীল বিশ্বম্ভর দাস বাবাজি মহারাজের প্রয়াণ তিথি, শ্রীমৎ রাধে শ্যাম বন্দ্যোপাধ্যায়ের তিরোভাব তিথি। প্রখ্যাত জাতীয়তাবাদী লেখক ও দার্শনিক ভলতেয়ার, তিনি প্রয়াত হন আজকের তারিখে 1778 খ্রিস্টাব্দে। 1919 খ্রিস্টাব্দে আজকের তারিখে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। 1960 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রয়াত হন বিশিষ্ট রুশ কবি ও ঔপন্যাসিক বোরিস পাস্তেরনাক। 1890 খ্রিস্টাব্দে আজকের তারিখে কলকাতায় প্রথম বিদ্যুতের আলো এসেছিল। 1976 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রখ্যাত শিশু সাহিত্যিক ও কবি কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় দেহত্যাগ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র ফেসবুকের পাতায় প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে, লাইভে আপনাদের সঙ্গে কথা বলে। যদি অবশ্য কোনো দুর্ঘটনা না ঘটে অথবা নেট আমাদের প্রতি কৃপা করেন, সবসময় যে করেন এমনটা নয়, কখনো কখনো যথেষ্ট পরিমাণে নেট না থাকার কারণে অনুষ্ঠান বাতিল করে দিতে হয়, কিন্তু এইটাই মোটামুটি নিয়ম। আজকে রবিবারের শরণাগত অন্যরকম শরণাগত, আপনারা সকলেই জানেন। আপনারা কোনো একজনের, কোনো বিখ্যাত মানুষ, তার কোনো একটি বাণী, কোনো একটি মন্তব্য পাঠিয়ে দেন আমাদের দপ্তরে, এবং তার সূত্র ধরে আপনাদের সৌমিত্র বসু একটি গল্প শোনায়। সেই গল্পের মধ্যে কোথাও ভেতরে ভেতরে ওই যে বাণীটি, সেইটি থেকে যায়। এই হলো আমাদের অনুষ্ঠানের ধরন, রবিবারের অনুষ্ঠানের ধরন। অন্য রকমের অনুষ্ঠান বেশ। রবিবারে যেমন খবরের কাগজে একটা আলাদা করে পাতা বেরোয়, সেখানে গল্প ইত্যাদি ছাপা হয়, আমাদের এই শরণাগততেও রবিবারে সেই রকম আপনাদের 4টে গল্প শোনানো হয়, ছোট ছোট 4টে গল্প, 4টেই সৌমিত্র বসুর রচনা। তাহলে আপাতত একটু গান শুনে নিই, গানের পর ওই গল্প বলবো। যে বাণীর সূত্র ধরে গল্পটি বলবো, প্রথম গল্পটি, সেটি হলো পদক্ষেপ শুরু হলেই পথ দৃশ্যমান হয়। জালালউদ্দিন রুমির কথা পাঠিয়েছেন
শ্রাবণী ভট্টাচার্য। ফিরে আসছি গানের পর সৌমিত্র বসু 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম সেই অন্ধ ছেলেদের স্কুল থেকে ফোন পাওয়ার কথা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। এর মধ্যে লকডাউন হয়ে গেছে, কেউ আর আসে না, খোঁজ খবরও নেয় না। ওই লাগোয়া সামান্য একটু জমিতে শাকসবজি ফলে, একজন কেয়ারটেকার আছে, সে রান্না করে দেয়, নিজেও খায়, অন্য জায়গায় কাজ করে সে। এটা তার বিনা পয়সায় থাকবার আস্থা না, সেই জন্যই ছেড়ে যায়নি। শোনো না স্যার, আমাদের খুব ভয় করছে। 3 দিন শুধু শাক আর আলু খেয়ে আছি, চাল তো শেষ হয়ে গেছে, আবার নাকি ঝড় আসছে, আমাদের খুব ভয় করছে গো। কিন্তু আমি কি করব, আমি কি করতে পারি? লকডাউনে তো আমার ব্যবসা বন্ধ, ঘরে ঢাই হয়ে মাল পড়ে আছে, কেনবার লোক নেই। আমি কি করে, ঘুম আসে না রাত্রিরে। কি করব আমি কি করব? আমার তো কিচ্ছু করার নেই। ও স্যার শোনো না, ও স্যার। না, আর পারল না। থানায় ফোন করলো 10টা নাগাদ। ভদ্রমহিলা যিনি ধরেছিলেন ফোনটা, ডেকে পাঠালেন থানায়, সবটা শুনলেন। দেখুন, আমি সরাসরি ফোন করব না, আপনি ওখানকার একজন পলিটিক্যাল লিডারের নাম্বার আপনাকে দিচ্ছি, আপনি তাকে শুধু বলবেন আমার কাছ থেকে নম্বরটা পেয়েছেন। দেখুন কি হয়। লিডার ভদ্রলোক ফোনে সব শুনলেন। তিনি বললেন, বেশ, দেখি কি করা যায়। আচ্ছা, একটা কথা আপনাকে বলছি, একটু খেয়াল রাখবেন, আর কারুর কানে যেন কথাটা না যায়। অমুক যদি জানতে পারে, ছেলেগুলোকে রাস্তায় বার করে দিয়ে একেবারে প্রমোটারকে দিয়ে দেবে। এখন পুলিশের গাড়িতে বসে আছে গৌতম। গাড়ি যাচ্ছে সন্দেশখালির দিকে, পেছনে ডাইন করা চাল ডালের বস্তা। শেষ হলো প্রথম গল্প 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এরপর দ্বিতীয় গল্প। কথাটি পাঠিয়েছেন সুব্রত কুমার করণ। যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো, তাহলে অদৃশ্য স্রষ্টাকে ভালোবাসবে কিভাবে? মাদার টেরিজার কথা। সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এই বাণীটিকে নিয়ে গল্প বলবার জন্য। পাহাড়ের রেখাগুলো জল রঙের ছবির মতো ফুটে উঠছে কি উঠছে না। পেছনের উষ্ণ প্রস্রবণে স্নান করে, শীতে হিহি করে কাঁপতে কাঁপতে মন্দিরের তালায় চাবি ঢোকাতে গিয়ে পায়ে নরম মতো কি বেঁধে গেল। নিচের দিকে তাকিয়ে চমকে উঠলেন। মানুষ? আধো অন্ধকারে বোঝা যাচ্ছে না তো। ভোরবেলা সঙ্গে একটা ছোট টর্চ থাকে, জেলে দেখলেন সেই মেয়েটা অসাড় হয়ে পড়ে আছে, খানিকটা বমি সামনে পাথরের ওপর জমাট বেঁধে পড়ে। সারা গা ঘিন ঘিন করে উঠল। একে তিনি কালকে দেখেছিলেন, প্রায় 3-4টে গুন্ডা গোছের ছেলের সঙ্গে এসেছে। মন্দির চত্বরের মধ্যে সারাক্ষণ হি হি হাহা, গায়ে ঢোলে ঢোলে পড়া। ওদিকে ঢালটা দিয়ে একটু নিচের দিকে নেমে একটা গাছতলায় বসে মদ খাচ্ছিল সবাই মিলে। সবটাই চোখে পড়েছিল তার। ভেবেছিলেন বাধা দেবেন, মন্দিরের সামনে এসব কি, এসব তো চলতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত ভরসা হল না। ওরা 3 জন, আর এমন সব দেখতে, এমন সব শরীর দেখলেই ভেতরে কেমন একটা শিরশিরানি জাগে। তিনি একা। অন্য দর্শনার্থী যারা এসেছে তারা কেউ কোনো ব্যাপারে নাক গলাবে না, তিনি জানেন। থাক, যদি কিছু করার হয় ঠাকুর করবেন। অন্ধকার নেমে আসার পরেও ছিল তারা। তারপরে কি হয়েছে তিনি জানেন না। এখন দেখছেন মেয়েটা পড়ে আছে মন্দিরের সামনে, মারা গেছে।
গেলে গেছে। এই শীতে পাহাড়ের চূড়ায় সারা রাত এমনিতেই যদি পড়ে থাকে তাহলে তো মরে যাবারই কথা। মন্দিরের তালাটা খুলতে পারছেন না, হাত কাঁপছে। মনে হলো মা অম্বিকা বলছেন, আর একবার শুচি হয়ে তারপরে আমার ঘরে ঢুকবি, যা। এই হলো গল্পের প্রথম পর্ব। এরপর গান শুনবো আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপর এই গল্পের দ্বিতীয় পর্ব, যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তাহলে অদৃশ্য স্রষ্টাকে ভালোবাসবে কিভাবে। মাদার টেরিজার এই কথা পাঠিয়েছেন সুব্রত কুমার করণ, তাই নিয়ে গল্প বেঁধেছেন আপনাদের সৌমিত্র বসু। গানের পর, যদি তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তাহলে অদৃশ্য স্রষ্টাকে ভালোবাসবে কিভাবে। মাদার টেরিজার কথা পাঠিয়েছেন সুব্রত কুমার করণ, তাই নিয়ে গল্প। না, তালা খুলল না, হাত কাঁপছে বুঝি, ঠিকমতো চাবি লাগাতে পারছেন না। ফিরে তাকালেন মেয়েটার দিকে। অসুচি, অসুচি, অসুচি। গোটা মন্দিরটাকে অসুচি করে দিয়েছে মেয়েটা। কিন্তু বেঁচে আছে কিনা তা তো জানা দরকার। মরে গেলে সাহুজিকে খবর দিতে হবে। এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের তিনি তো নিবন্ধক। পুলিশ আসবে, হাজার ফৈজাত। ঝুঁকে দেখছেন, মদের গন্ধে গা গুলিয়ে উঠল। না, নিঃশ্বাস পড়ছে খুব অল্প অল্প করে, চোখ বোঝা। খানিকটা ঠান্ডা জল এনে মুখে চোখে ছিটিয়ে দিলেন। নড়ে উঠল একটু, তারপর আস্তে আস্তে চোখ মেলল। লাল চোখ, সেই লাল দুটো চোখ একবার ঘুরে গেল চারপাশে, তার মুখে এসে স্থির হল। এতক্ষণে ভালো করে দেখলেন মেয়েটাকে। কত আর বয়স হবে, 22-23। ঝকমকে সালোয়ারটা পুরনো হয়ে গেছে, দেখলেই বোঝা যায়। মেয়েটা তাকিয়ে আছে। উঠলেন, প্রস্রবণ থেকে জল এনে ঢেলে দিলেন বমির ওপর। ঝেঁটা আনতে যাচ্ছেন, তক্ষুনি মেয়েটা হাউমাউ করে কেঁদে উঠল। টাকা না দিয়ে চলে গেছে। তারপরেই অশ্রাব্য চারটে গালি। ঘুরে দাঁড়িয়ে একটা ধমক দিলেন, এই! মেয়েটা থমকে গেল। সেই বকুনি খেয়ে থমকে যাওয়া থতমত মুখখানির দিকে তাকিয়ে তার কি একটা হলো ভেতরে। বললেন, দুধ পিয়োগে? বাচ্চা মেয়ের মতো ঘাড় নাড়ল মেয়েটা। খাবে। দুধ খেয়ে যখন মুখ তুলল, গোঁফে সাদা লেগে আছে আর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। দূর থেকে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল তাকে। মুখে অল্প হাসি চলে এলো তার। সেটা লুকোতেই পেছন ফিরে তালায় চাবি লাগালেন। এবারে খুলে গেল দেবীর দরজা। গল্প শেষ। শুরু হবে গান 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তারপরে আবার নতুন গল্প। সেই নতুন গল্পের যে বিষয় সেটি পাঠিয়েছেন মঞ্জুলা গাঙ্গুলি। তুমি যদি অন্যের উপকার করো, তাদের মঙ্গল চিন্তা করো, সৎ কাজ করো, তবেই তোমাদের সাথে তোমাদের পূর্বপুরুষদের সুনাম ছড়িয়ে পড়বে। গুরু নানকের কথা। ফিরে আসছে নানকের কথা নিয়ে সৌমিত্র বসুর গল্প 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে পাঠিয়েছেন মঞ্জুলা গাঙ্গুলি। সরু একটা গলি, তার দুপাশ থেকে গায়ের উপরে এসে পড়ছে রোঁয়াওয়ালা গাছের পাতা। শরীর কিরকম ঘিনঘিন করে ওঠে। তিনি হেঁটে যাচ্ছেন কতক্ষণ ধরে। হঠাৎ সেগুলি শেষ হয়ে গেল। একটা মাঠ, আধো অন্ধকার, বহু মানুষ ছুটোছুটি করছে, আর্তনাদ করছে, দয়া করো, দয়া করো, আর না, আর পাচ্ছি না। তাদের মধ্যে থেকে দুজন ছুটে এসে দাঁড়ালো তার সামনে। খোকা। এই খোকা ডাকটা না শুনলে তাদের আলাদা করতে পারতেন না আর পাঁচজন মানুষের থেকে। ঝলসে যাওয়া দুটো মুখ, সে মুখে কষ্টের রেখা লম্বা লম্বা হয়ে ফুটেছে।
মুখ দুটো যেন যন্ত্রণায় বেঁকে গেছে। দুজনে তার দিকে ছুটে এসেছে, একবার গায়ের উপর এসে দাঁড়িয়েছে। কেমন একটা বিশ্রী গন্ধ তাদের গায়ে। খোকা বলে উঠল মা। বাবাও তার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এরা তার বাবা আর মা। তোমাদের এই অবস্থা হলো কি করে? বলতে বলতেই তারা দূরে সরে গেল, বহু দূরে দূরে চলে যাচ্ছে। আবছা হয়ে গেল, আর সে দেখলো চারপাশটা সাদা হয়ে গেছে। শীত করছে, শীত। চোখ খুলল, নাকে অক্সিজেনের নল, আরো কত সব তারটার বাঁধা। সে শুয়ে আছে হাসপাতালের বেডে। মুখের কাছে ঝুঁকে এলো একটা মুখ। কি কষ্ট হচ্ছে? সে কিছু বলবার চেষ্টা না করে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। না, এখনো সিঁড়ি দিয়ে নামবার পারমিশন পাওয়া যায়নি। বারান্দায় বসে বসে সে লনের দিকে তাকিয়ে থাকে। বাবা মাকে সে কি স্বপ্নেই দেখেছিল? সবাই বলে এবারে তার নাকি ফিরে আসার কোনো সম্ভাবনাই ছিল না। এই পর্যন্ত গল্পের প্রথম পর্ব। এরপরে গান, গানের পরে দ্বিতীয় পর্ব। তুমি যদি অন্যের উপকার করো, তাদের মঙ্গল চিন্তা করো, সৎ কাজ করো, তবেই তোমাদের সাথে তোমাদের পূর্বপুরুষদের সুনাম ছড়িয়ে পড়বে। গুরু নানকের বাণী পাঠিয়েছেন মঞ্জুলা গাঙ্গুলি। আর তাই নিয়ে গল্প শোনাচ্ছে আপনাদের সৌমিত্র বসু, 92.7 পিক FM এ শরণাগত অনুষ্ঠানে। এর উপকার করো, তাদের মঙ্গল চিন্তা করো, সৎ কাজ করো, তবেই তোমাদের সাথে তোমাদের পূর্বপুরুষদের সুনাম ছড়িয়ে পড়বে। গুরু নানকের কথা মঞ্জুলা গাঙ্গুলি পাঠিয়েছেন। গল্পের দ্বিতীয় অংশ। বাড়ির নার্স ধরে ধরে তাকে বসিয়ে দিল সমাধি মন্দিরে। হাত নেড়ে সে বলল নার্সকে চলে যেতে। এই সমাধি মন্দিরটা সে গড়ে দিয়েছে। শ্বেত পাথরের ছোট্ট একটা ঘর, চন্দন কাঠের সিংহাসন, তাতে বাবা আর মায়ের একটা করে ছবি। সেই ছবির দিকে তাকিয়ে কতক্ষণ চুপ করে বসে রইল সে। তোমাদের অমন রূপ দেখলাম কেন বাবা, মা? ও কি সত্যি স্বপ্ন, নাকি মৃত্যুর মধ্যে চলে গিয়েছিলাম আমি কয়েক মুহূর্তের জন্য, তারপরে আবার ফিরে এসেছি? তাহলে কি তোমরা ওই রকম কষ্টে আছো? কেন আছো এইভাবে? বাবা ছবির ভেতর থেকে বলল, সবের উপকার করো, তাদের মঙ্গল চিন্তা করো, সৎ কাজ করো, তবেই তোমাদের সাথে তোমাদের পূর্বপুরুষদের সুনাম ছড়িয়ে পড়বে। গুরু নানকের কথা মঞ্জুলা গাঙ্গুলি পাঠিয়েছেন। গল্পের দ্বিতীয় অংশ। বাড়ির নার্স ধরে ধরে তাকে বসিয়ে দিল সমাধি মন্দিরে। হাত নেড়ে সে বলল নার্সকে চলে যেতে। এই সমাধি মন্দিরটা সে গড়ে দিয়েছে। শ্বেত পাথরের ছোট্ট একটা ঘর, চন্দন কাঠের সিংহাসন, তাতে বাবা আর মায়ের একটা করে ছবি। সেই ছবির দিকে তাকিয়ে কতক্ষণ চুপ করে বসে রইল সে। তোমাদের অমন রূপ দেখলাম কেন বাবা, মা? ও কি সত্যি স্বপ্ন, নাকি মৃত্যুর মধ্যে চলে গিয়েছিলাম আমি কয়েক মুহূর্তের জন্য, তারপরে আবার ফিরে এসেছি? তাহলে কি তোমরা ওই রকম কষ্টে আছো? কেন আছো এইভাবে? বাবা ছবির ভেতর থেকে বলল, সবাই কষ্টে আছে রে। আমরা আলাদা করে ভালো থাকি কি করে বল? সবাই কষ্টে আছে, সবাই কষ্টে আছে। ক্যাশিয়ার কুমুদবাবু বললেন, এত টাকা দিন না, ওরা তো ভালো কাজই করছে। পরের পর চেক কেটে যাচ্ছেন কদিন ধরে। যেখানেই খবর পান কেউ না কেউ মানুষের জন্য কাজ করছে, সেখানেই তিনি আছেন। হাসপাতাল থেকে ফেরার পর একটা নতুন আলো দেখা যাচ্ছে তার মুখে। ফুর্তিতে চনমন করছেন যেন।
সব টাকা দিচ্ছেন হয় বাবার নামে নয় মায়ের নামে। সেদিন ফিরতে বেশ রাত হলো। একজনের সম্বর্ধনা দিচ্ছিল, ফুল, মালা, মিষ্টির প্যাকেট। খেয়ে দিয়ে শুতে যাবার আগে একবার সমাধি মন্দিরে এসে দাঁড়ানো তার বহুদিনের অভ্যেস। বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে হঠাৎ টলে গেলেন। অন্ধকারের মধ্যে দেখতে পেলেন সেই বিরাট মাঠটা আলোয় ফুলে সাজানো হয়েছে। বাবা মা ছুটে আসছেন তার দিকে। সেই কম বয়সের বাবা মা এসে জড়িয়ে ধরলেন। চারপাশ থেকে সুখী আত্মারা হৈ হৈ করে ছুটে আসছে তার দিকে। আস্তে আস্তে বসে পড়লেন শ্বেত পাথরের মেঝে। এখন মরে গেলেও কোনো দুঃখ নেই। এই গল্পটিও শেষ হলো। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। 7 বিগ এফএম এ শরণাগত শুনছেন, আমি সৌমিত্র বসু। এখন আপনাদের চিঠিপত্র পড়ব, তার সম্পর্কে একটা দুটো কথায় যা বলবার বলবো। গত রবিবার সূর্যদার চায়ের দোকানে আমরা কজন হইচই সংঘের সদস্যরা আড্ডা মারছিলাম। রাজু হঠাৎ বলে উঠল, আজকাল আর ক্লাবে ক্লাবে রবীন্দ্র নজরুল সন্ধ্যা কি উবে গেল? এই অনুষ্ঠানগুলোর জন্য রেশারেশিও কম হতো না। ভজা বলে, ঠিক বলেছিস ভাই, সারাদিন নাওয়া খাওয়া হতো না। সকাল থেকে ডেকোরেটর আর ইলেকট্রিশিয়ানদের নির্দেশ দিতে দিতেই ক্লান্ত হতে হতো। পচা বলল, পাড়ার বয়স্কদের জন্য কিছু আসন সংরক্ষণ করে রাখতাম। স্টেজের সামনে ত্রিপল পাতার কাজ ছিল টাট্টুর, কখনো এদিক ছোট হয় তো কখনো ওদিক, এইসব করেই দিন কাবার। অবশেষে সন্ধেবেলা মহেন্দ্রক্ষণ আসত। মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করলাম, বিদ্রোহী কবির প্রতিটি রচনাতে বিদ্রোহী মনোভাবের ছোঁয়া, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার লাইনের পরতে পরতে। বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করতে করতে রক্ত গরম হয়ে ফুটতে থাকত। অশ্রু সজল নয়নে ভেসে উঠত তার শেষের দিকের বাকশক্তি হারানো মুখখানি। জেলে বন্দী হয়েও প্রতিবাদী ভাবকে রোখা গেল না। তার ফলস্বরূপ আমরা পাই রাজবন্দির জবানবন্দি। এহেন সাংবাদিক তথা সৈনিক কবিকে জানাই সশ্রদ্ধ প্রণাম। কিন্তু এই চিঠি কে লিখেছেন তার নামটা তো এখানে পাচ্ছি না। নাম জানাতে ভুলে গেছেন নিশ্চয়ই। তাহলে আর কি করা যাবে, নাম বলা গেল না। পরের চিঠি। আমার মা খুব গান শুনতে ভালোবাসতেন, তাই ছোটবেলা থেকেই রেডিওতে গান শোনার আগ্রহ তৈরি হয়। তখন কোনটা রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি অত বুঝতে পারতাম না। মা বলে দিতেন কোন গান কার লেখা। বাড়িতে কবিগুরুর পাশাপাশি বাঁশি হাতে যে মানুষটির ছবি ছিল তিনিই ছিলেন নজরুল। তার গানের সুরে ডুবে থাকার আগেই কাঠবিড়ালির সঙ্গে আলাপ হয়ে গেছে, আর ভোর হলো দোর খোলোর পরে রাঙা মামার সঙ্গে দেখাও হয়েছে। এরপর কত গান শুনে মনের ভেতর গুনগুন করা, দূর দীপবাসিনী, মোমের পুতুল, বুলবুলি তুই ফুল শাখাতে, আমি সুন্দর নাহি জানি, আধো আধো বলে, কোয়েলা কুহু কুহু ডাকে, শ্মশানকালীর নাম শুনে, জননী জন্মভূমি, চল চল, আর অনেক গান। কিন্তু একদিন এক বিষণ্ণ বিকেলে দূর থেকে ভেসে আসা শূন্য এ বুকে ফিরে আয় গান যেন হৃদয় মথিত করে বেদনার আর্তনাদ ছড়িয়ে মনের ভেতর স্থায়ী আসন করে নিল। আজও গভীর দুঃখে সত্তরে সহজভাবে নেওয়ার সঙ্গে সঙ্গে এই গানের অনুরণন মনের ভিতর বাজতেই থাকে। রবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া। খুব চমৎকার চিঠি। একটা কথা আপনাদের বলি, প্রচুর চিঠি এসছে, প্রচুর চিঠি। রবীন্দ্রনাথের যেরকম এসেছিল এখানেও সেই রকম, কিন্তু রবীন্দ্রনাথের উপরে যে চিঠিপত্রগুলো এসেছিল সেগুলোতে আমি যে শর্তের কথা বলেছিলাম সেটা যেমন চমৎকারভাবে মানা হয়েছিল, এখানে সকলে সেটা মানেননি।
আমি বলেছিলাম যে দেখুন, রবীন্দ্রনাথকে নিয়ে বা পরে নজরুলকে নিয়ে আপনি একটা বই দেখে একটা প্রবন্ধ লিখে ফেললেন, তাতে আমাদের খুব আগ্রহ নেই। ব্যক্তিগতভাবে আপনি নজরুলকে কিভাবে পেয়েছেন, আমার নজরুল, অর্থাৎ আপনি ছোটবেলায় কিভাবে নজরুলের কবিতার মধ্যে গেছেন, কিভাবে নজরুলের গানের মধ্যে দিয়ে গেছেন, নজরুল আপনার সঙ্গে কিভাবে দেখেন আপনি নজরুলকে ব্যক্তিগতভাবে, এই কথাগুলো অনেকে বলেননি। অনেকে তিনি বিদ্রোহী কবি, তিনি এই করেছেন সেই, এইগুলো যেগুলো বইয়ে পাওয়া যায় আর কি। আমি বইয়ের কথা চাইনি, আমি আসলে চেয়েছিলাম আপনার ব্যক্তিগত কথা, আপনার ব্যক্তিগত নজরুল। তেমন চিঠিও এসেছে, আপনারা শুনলেন সেরকম দুটো চিঠি, কিন্তু বেশ কয়েকটা চিঠি সেই রকম নয়, এইটা বলতে খুব ইচ্ছে করছে আর কি, কিছু মনে করবেন না। পরের বাণী, শেষ বাণী। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। হুমায়ুন ফরিদি, বাংলাদেশের খুব বিখ্যাত অভিনেতা, পাঠিয়েছেন আলপনা ঘোষ। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কখনো বিশ্বাসঘাতকতা করে না, পাঠিয়েছেন আলপনা ঘোষ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই কথাটিকে মাথায় রেখে গল্প। চিনতে পেরেছে না পারেনি, অমন করে তাকিয়েছিল কেন? অন্তত চেনা চেনা যে লাগছিল তাতে কোনো সন্দেহ নেই। তিনি কিন্তু দেখেই চিনতে পেরেছেন। বাবু, বাবু তার ছেলে। চুলে বেশ খানিকটা সাদা, চোখে অন্য ফ্রেমের চশমা, কিন্তু চিনতে ভুল হয়নি। যদি এমনটা হয় বাবুও তাকে চিনেছে, চিনতে ভুল হয়নি। 17 বছর পরে দেখে বাবা যদি তার ছেলেকে চিনতে পেরে থাকে, ছেলেই বা চিনতে পারবে না কেন? ওই চেনা চেনা লাগাটা থেকে নিশ্চিত হয়ে যেতে তো বেশি সময় লাগার কথা নয়। কথাটা মনে হতেই বুকের মধ্যে দুপদুপ করে আওয়াজ হতে লাগলো। খোঁজ নিয়ে যদি চলে আসে, তার খোঁজ পাওয়াটা তো এখানে কোনো ব্যাপারই নয়। 17 বছর ধরে সাঁওতাল পরগনার এই মফস্বলে আছেন তিনি। এখানে সবাই সবাইকে চেনে। দোকানের মালিক মিশ্রজিকে গিয়ে যদি জিজ্ঞেস করে, আচ্ছা ওই টেবিলে যে ভদ্রলোক বসে চা খাচ্ছিলেন, মিশ্রজি তক্ষুনি বলে দেবেন, ও বাঙালি বাবু, হ্যাঁ চিনি তো, উনি তো রোজ বাজার করে আমার এখানে এসে এক কাপ চা পিয়ে যান। ঠিকানা বলে দেবেন। কিন্তু বাবু এখানে কেন? মনে হলো কাছাকাছি একটা খনি আছে, সেখানে অনেক সময় কলকাতা থেকে লোকে ইন্সপেকশনে আসে, হয়তো সেখানেই এসেছে। তারপর এখানে মন্দির দেখবার জন্য যেমন আসে সবাই, তার মানে খোঁজ খবর নিতে যা দেরি, বাবুকে নিয়ে সাইকেল রিক্সা তার দরজায় এলো বলে। তারপর বলবো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গল্পের বাকি অংশ। বলবো আপনাদের সৌমিত্র বসু। কেন বাবু, কেন? এসব তো তুই পেতিস, এত তাড়াহুড়ো কেন? বাবু উত্তর দেয়নি, কিন্তু উত্তরটা তিনি জানেন। দুটো বোন আছে তার মেয়ে, বিয়ে হয়ে গেছে। বাবা মা তাদেরও কেন সম্পত্তি দিয়ে যাবে? তাই পুরোটাই বাবুর চাই, কাজল আঙ্কেলের সঙ্গে ভাগ করে। জগদীশপুরের এই পলাশ কুটিরটা কিনে রাখা ছিল বাবু হবার বছরই। মনিকার ইচ্ছে ছুটি ছাটায় কদিন নিঃশ্বাস নিয়ে আসবার জন্য। আজ সেখানেই তার আস্তানা। বেলা 12:30 বাজে। এবার চান করতে যাবেন। বাবু এলো না। বাবু তাকে চিনেছিল। বাথরুমের ঠান্ডায় গায়ে জল ঢালতে ঢালতে তার মনে হলো, কি আশ্চর্য, 17 বছর পর সারাটা সকাল তিনি বাবুর সঙ্গেই তো কাটালেন।
শেষ হলো আজকের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি সৌমিত্র বসু। যাবার আগে আপনাদের বলে যাই আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার, যেখানে আপনারা চিঠি লিখবেন 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় আমি উপস্থিত থাকি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। যারা কখনো আসেননি তাদের জন্য অবারিত দ্বার, চলে আসুন। আর শ্রোতারা মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন শরণাগত সৌমিত্র পরিবার নামে। সেইখানেও আপনার প্রবেশ ঘটতে